2022 সালের 10ই ফেব্রুয়ারি একটা কার্গো জাহাজ ল্যাম্বরগিনি, রোলস রয়েস, বেন্টলি এবং পর্শের মতো বিশ্বের বিলাসবহুল সমস্ত গাড়িগুলোকে সঙ্গে নিয়ে সমুদ্রপথে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এই কার্গো জাহাজটাকে একটা চলন্ত গাড়ির শোরুম বলে মনে হচ্ছিল, যেটা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ধাক্কা খেয়ে এগিয়ে যাচ্ছিল। প্রথম সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে জাহাজটা বিধ্বংসী আগুনের মধ্যে পড়ে যায়। আগুনের শিখা এতটাই ভয়াবহ ছিল যে সম্পূর্ণ জাহাজটা জ্বলতে শুরু করে। শেষমেশ জাহাজটা সমস্ত গাড়িগুলোকে সঙ্গে নিয়ে সমুদ্রের গভীরে ডুবে যায়। বন্ধুরা, এটা ছিল ফ্যাসিলিটি এস এর কাহিনী। এমন একটা জাহাজ যার মধ্যে 4000-এর অধিক বিলাসবহুল গাড়ি ছিল, যার দাম ছিল প্রায় $400 মিলিয়ন, অর্থাৎ প্রায় 3.5 কোটি টাকার থেকেও বেশি। তবে এটা শুধুমাত্র আর্থিক ক্ষতি ছিল না, এটা ছিল এমন একটা রহস্য যেটা আজও উন্মোচন করা সম্ভব হয়নি। এই জাহাজটাই কি এমন বেআইনি জিনিস ছিল যেটা লোকচক্ষুর আড়াল করার জন্য ইচ্ছাকৃতভাবে এই জাহাজটাকে ডুবিয়ে ফেলা হয়েছিল? বন্ধুরা, এই রহস্যময় ঘটনা সম্পর্কে বিশদে জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। এই কাহিনীটা শুরু হয়েছিল 2022 সালের 10ই ফেব্রুয়ারি। সেদিন জার্মানির এমডেন পোর্ট থেকে একটা বিশালাকার কার্গো জাহাজ বেরোয়, যার নাম ছিল ফ্যাসিলিটি এস। এই জাহাজটার পরিচালনার দায়িত্বে ছিল জাপানের জনপ্রিয় কোম্পানি মিৎসুই ওএসকে লাইন্স। আর এটা কোনো সাধারণ জাহাজ ছিল না। এর ভেতরে 4000-এর অধিক বিলাসবহুল গাড়ি ছিল, যার মধ্যে 1100-এরও বেশি পর্শে, 189টা বেন্টলি, কয়েকশো অডি, এছাড়াও সবথেকে স্পেশাল ল্যাম্বরগিনি অ্যাভেন্টরের মতো লিমিটেড অডিশন কার, যার প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছিল। এই জাহাজটা আটলান্টিক মহাসাগর পেরিয়ে আমেরিকা রোড আইল্যান্ডের দিকে যাচ্ছিল। এই গাড়িগুলোর দাম ছিল $100 মিলিয়ন, কিন্তু যদি জাহাজের মূল্য, অপারেশনের খরচ এবং ইন্স্যুরেন্স যুক্ত করে দেয়া হয়, তাহলে এই সংখ্যাটা $400 মিলিয়ন কাছাকাছি পৌঁছে যাবে, অর্থাৎ 3.5 কোটি টাকার থেকেও বেশি। বন্ধুরা, একবার ভাবুন তো, একটা জাহাজে এত টাকা, এতগুলো বিশাল বিলাসবহুল গাড়ি এবং কত মানুষের স্বপ্ন ভাসছিল। তবে এই সফরটা কিন্তু মোটেও সহজ ছিল না। এই জাহাজটা একটা টাইম বোমের মতো ছিল, যার সম্পর্কে কেউ কিছুই জানত না। প্রত্যেকটা গাড়ির পিছনে একটা করে কাহিনী ছিল। কেউ তার পরিশ্রমের অর্থে এর মধ্যে একটা গাড়ি কিনতে চলেছিল, কেউ তার সফলতা সেলিব্রেট করতে যাচ্ছিল, আর সেই সময় সবকটা গাড়ি সমুদ্রের মাঝ বরাবর এমন একটা সফরে ছিল যেটা খুব শীঘ্রই ধ্বংসাত্মক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল। 2022 সালের 16ই ফেব্রুয়ারি ফ্যাসিলিটি এস আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি একটা জায়গায় ছিল, আর তখনই জাহাজে একটা ভয়ানক আগুনের গোলা দেখা যায়। এটা কোনো ছোটোখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ছিল না, এটা এমন একটা ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড ছিল যেটা সম্পূর্ণ জাহাজকে গিলে ফেলতে চলেছিল। পর্তুগালের নৌবাহিনীর সাথে সাথে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠায়, আর 22 জন ক্রু মেম্বারকে সুরক্ষিতভাবে বের করে নেন, কিন্তু জাহাজটাকে রক্ষা করা প্রায় অসম্ভব ছিল। আগুন এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল যে জাহাজের ফায়ার সাপ্রেশন সিস্টেম নষ্ট হয়ে গিয়েছিল। একদিকে সমুদ্রের অফুরন্ত জল, অন্যদিকে আগুনের গোলা, এবং তার মাঝে 4000 বিলাসবহুল গাড়ি, যেগুলো শোরুমে থাকা অবস্থায় বহু মানুষের কাছে স্বপ্নের মতো ছিল, সেগুলো তখন আগুনে পুড়ে ঝলসে যাচ্ছিল। আগুন লাগার পর উদ্ধারকারী টিম দিনরাত এক করে যাচ্ছিল, যাতে জাহাজটাকে কোনোভাবে রক্ষা করা যায়। সমস্ত টিম ফ্যাসিলিটি এসকে যাতে অ্যাজর্স আইল্যান্ডের কোনো পোর্ট পর্যন্ত টেনে নেওয়া যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু আগুন এত বীভৎস আকার ধারণ করেছিল যে জাহাজের স্ট্রাকচারটাই দুর্বল হয়ে গিয়েছিল। আগুন জাহাজটাকে ভিতর থেকে খোকলা করে দিয়েছিল, যার ফলে জাহাজটা ধীরে ধীরে ঝুঁকে পড়ছিল। তারপর 2022 সালের 1 মার্চ ফ্যাসিলিটি এস সম্পূর্ণরূপে সমুদ্রে ডুবে যায় এবং তার সঙ্গে 4000 বিলাসবহুল গাড়ি ডুবে যায়। বন্ধুরা, এটা শুধুমাত্র একটা জাহাজের লোকসান ছিল না, বরং এটা অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য একটা অনেক বড় আঘাত ছিল। ল্যাম্বরগিনি কোম্পানিকে তাদের লিমিটেড এডিশন অ্যাভেন্টরের নতুন গাড়ি তৈরি করতে হয়েছিল, কারণ কাস্টমাররা আগে থেকেই বুকিং করে রেখেছিল। বেন্টলি এবং পর্শের ডিলারশিপে ওয়েটিং লিস্ট আরও দীর্ঘ হয়ে গিয়েছিল, আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তো বিশাল বড় ধাক্কার সম্মুখীন হয়েছিল। এই ঘটনায় $400 মিলিয়ন, অর্থাৎ প্রায় 3.5 কোটি টাকার থেকেও বেশি ক্লেম হয়েছিল। এক্সপার্টদের মতে এটা ছিল অটোমোবাইল ইন্ডাস্ট্রির সবথেকে বড় অ্যাক্সিডেন্ট। বন্ধুরা, এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো এই জাহাজটায় আগুনটা লাগলো কিভাবে। এটা নিয়ে অনেক থিওরি প্রচলিত আছে, তবে কিছু থিওরি এমন আছে যেটাই অ্যাক্সিডেন্টটাকে আরও বেশি জটিল করে তুলেছে। চলুন এক এক করে সেই থিওরিগুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, ইভি ব্যাটারিজ। এক্সপার্টদের মতে জাহাজে আগুন লাগার পিছনে হয়তো ইলেকট্রিক গাড়ির লিথিয়াম আয়ন ব্যাটারির ভূমিকা থাকতে পারে।
ফ্যাসিলিটি এসে শুধুমাত্র যে পেট্রোল চালিত গাড়ি ছিল তাই নয়, বরং ভলসওয়াগন এবং অডির মতো লেটেস্ট ইলেকট্রিক গাড়িও ছিল। এই ব্যাটারিগুলোর একটা ভয়াবহ সত্যি হলো যে যদি এতে আগুন লাগে তাহলে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব হয়ে ওঠে। লিথিয়াম আয়ন ব্যাটারিতে আগুন জল দ্বারা নেভানো সম্ভব নয়, বরং এতে আগুনের আগ্রাসন আরও বেড়ে যায়। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, ফ্যাসিলিটি এসের মতো হাইটেক জাহাজে এত বড় ভুল হলো কিভাবে? এই জাহাজে পৃথিবীর সবথেকে উন্নত মানের ফায়ার সাপ্রেশন সিস্টেম ছিল, যেটা বিশেষভাবে ইলেকট্রিক গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ডিজাইন করা হয়েছিল। তাহলে সেটা ফেল হলো কিভাবে? এটা কি শুধুমাত্র প্রযুক্তিগত ভুল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? নাম্বার 2, ব্যাড ওয়্যারিং। হয়তো জাহাজে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, যেমন খারাপ মানের ওয়্যারিং অথবা ক্রু মেম্বারদের সামান্য কোনো ভুল, যেটা এত বড় ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করেছিল। কার্গো জাহাজে গাড়ি অনেক শক্তপোক্তভাবে প্যাক করা হয়। সেক্ষেত্রে যদি কোনো ছোট স্ফুলিঙ্গও বের হয় তাহলে সেটা পেট্রোল কিংবা ইলেকট্রিক ব্যাটারি পর্যন্ত পৌঁছতে পারত না। এই জাহাজের নির্মাণকারী কোম্পানি মিৎসুই ওএসকে লাইন্স পৃথিবীর সবথেকে বিশ্বস্ত শিপিং কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। তাদের সেফটি প্রোটোকলও এত কঠোর যে এই ধরনের ভুল প্রায় অসম্ভব ছিল। নাম্বার 3, কনস্পিরেসি অ্যান্ড সাবোটাজ। বন্ধুরা, এটা হলো সেই থিওরি যেটা এই কাহিনীটাকে আরও বেশি রহস্যময় করে তোলে। বেশ কিছু এক্সপার্ট এবং কনস্পিরেসি থিওরিস্টদের মতে হয়তো ইচ্ছাকৃতভাবে এই জাহাজটাকে আগুন লাগানো হয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো কে এবং কেন এই কাজ করল? সোশ্যাল মিডিয়ায় অনেক থিওরি ভাইরাল হয়েছিল। কিছু মানুষের বক্তব্য অনুযায়ী হয়তো জাহাজে বেআইনি কিছু লোড করা হয়েছিল, যেমন ডিফেন্স টেকনোলজি, ব্ল্যাক মার্কেটের প্রোডাক্ট কিংবা এমন কোনো জিনিস যেটাকে দুনিয়ার নজর থেকে গোপনে রাখতে হতো। যদি এমন কিছু হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা আগুন লাগিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। অনেকে ইন্স্যুরেন্স ফ্রডের থিওরিও দেন। তারা বলেন যে হয়তো এই সব কিছু $400 মিলিয়ন ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য করা হয়েছিল। কিন্তু এই সমস্ত থিওরি সপক্ষে আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। আগুন ধরা থেকে শুরু করে জাহাজে ডুবে যাওয়া পর্যন্ত কোনো অফিসিয়াল রিপোর্ট এই বিষয়টাকে নিশ্চিত করতে পারেনি যে কিভাবে সেই জাহাজে আগুন লেগেছিল। আর এই বিষয়টা এই ঘটনাটাকে আরও বেশি রহস্যময় করে তুলেছিল। জাহাজে আগুন লাগার পর অটোমোবাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যেমন বেন্টলি এবং পর্শে ব্র্যান্ডের ডিলারশিপে ওয়েটিং লিস্ট আরও দীর্ঘ হয়ে গিয়েছিল, ফলে কাস্টমারদের গাড়ি পেতে আরও কয়েক মাস দেরি হয়েছিল। ভলসওয়াগন এবং অডি ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়িও এই অ্যাক্সিডেন্টের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভলসওয়াগন গ্রুপ, যারা এই ব্র্যান্ডগুলোর প্যারেন্ট কোম্পানি, তাদের বিপুল পরিমাণ লোকসানের সম্মুখীন হতে হয়েছিল। ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে $400 মিলিয়ন ক্লেম অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় ইন্স্যুরেন্স ক্লেমের মধ্যে অন্যতম ছিল। প্রচুর ইন্স্যুরেন্স কোম্পানিকে এই লোকসানের ক্ষতিপূরণের জন্য তাদের পলিসির উপর পুনরায় নজর দিতে হয়েছিল। তবে এই ঘটনায় তাদের সবথেকে বেশি ক্ষতি হয়েছিল যাদের স্বপ্ন এই জাহাজটার সঙ্গে ডুবে গিয়েছিল। তাদের কাছে অ্যাক্সিডেন্ট শুধুমাত্র আর্থিক ক্ষতি ছিল না, বরং একটা ইমোশনাল ধাক্কা ছিল। বর্তমানে ফ্যাসিলিটি এস সমুদ্রের 3000 মিটার নিচে চাপা পড়ে আছে। তার সঙ্গে চাপা পড়ে আছে সেই 4000-এর অধিক বিলাসবহুল গাড়ি, যেগুলো আর কোনোদিনও বাইরে আসতে পারবে না। এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা এটাই শিক্ষা পাই যে যতই অর্থ থাকুক না কেন, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ছোট একটা স্ফুলিঙ্গ সব কিছু ধ্বংস করে দিতে পারে। তবে এখনও সবথেকে বড় প্রশ্ন এটাই যে এটা কি সত্যিই দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে? যদিও এতদিনে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি, তবে আগামী দিনে এর উত্তর খুঁজে পাওয়া যাবে কিনা সেটা তো সময় বলবে। সো বন্ধুরা, আজকের এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? জাহাজে আগুন লাগার বিষয়টা কি এমনিই ঘটেছিল, নাকি এর পিছনে কারো হাত ছিল? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।